আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজ আমরা মূলত সামারি নিয়ে আলোচনা করব যে সামারিটা কিভাবে লিখতে হয় এবং এখানে আমরা কিভাবে হায়েস্ট মার্কস পেতে পারি। তো সামারি আপনারা সবাই লিখতে পারেন, কিন্তু কোনো ক্রমে যদি সামারির মান লো হয় তাহলে কিন্তু এখানে মার্কস কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমরা মূল আলোচনায় আসি। তো সামারি লিখতে গেলে আমাদের যে কয়টি বিষয় মনে রাখতে হবে, তার ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আগে প্যাসেজটি ভালো করে পড়তে হবে। এবং পড়ে দেখুন, আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা প্যাসেজ পড়েই প্যাসেজটা বুঝতেও পারি, এরপর লেখা শুরু করি। কিন্তু আমার মতে মনে হয় যে প্যাসেজটি পড়েই লেখা না শুরু করে আগে আপনি নিজে সামারিটা বাংলায় মনে মনে তৈরি করবেন। ধরুন আপনি একটা প্যাসেজ পড়তেছেন, এই প্যাসেজটা কোন সম্পর্কে এবং এর মূল প্রতিপাদ্য বিষয়টা কি হবে, এটা আপনি আগে বাংলায় বলে নেবেন। মনে করুন আপনি প্যাসেজটা পড়লেন, এভাবে মনে করতে হবে যে আমার শিক্ষক আমাকে প্যাসেজটা পড়িয়েছে এবং আমার কাছে জানতে চেয়েছে যে এর সামারি কি হবে, সারমর্ম কি হবে। তখন আমি শিক্ষকের কাছে কিভাবে বলবো, এভাবে মনে মনে মূলত সামারিটা ফিক্সড করতে হবে, তারপর লেখা শুরু করতে হবে। তো যাই হোক, এসব বিষয়ের উপর ভিত্তি করেই আমি সামারি লিখে দেখাবো কিছু বিষয়ের উপর। তারপর হচ্ছে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে সামারি আমরা কতটুকু লিখব। সাধারণত সামারি লিখতে হয় একটা প্যাসেজের 3/1 ভাগ, অর্থাৎ যত শব্দ থাকে তার 3/1 ভাগ লিখতে হবে। তো এক্ষেত্রে একটু বড় বা একটু ছোট হলো এটা কোনো বিষয় না। তো তার পরবর্তীতে আমাদের যে বিষয়টা খুব ভালো করে মনে রাখতে হবে তা হচ্ছে এখানে বাক্যের ভিতর লজিক্যাল কানেকশন, এই বিষয়টা আপনারা ভালো করে মনে রাখবেন। তো লজিক্যাল কানেকশন বলতে বোঝায় মূলত হচ্ছে যে একটা তথ্যের সাথে আর একটা তথ্যের সম্পর্ক। অনেকের কিন্তু সামারিতে বা রাইটিং লেখার ক্ষেত্রেও এই লজিক্যাল সম্পর্কটা তৈরি হয় না, যেটাকে বলে কোহেরেন্স ডিভাইস। তো দেখুন, এই লজিক্যাল কানেকশন জিনিসটা হচ্ছে কি, যে আপনি ধরেন এখানে একটা বাক্য লিখেছেন, তো এই বাক্যের সাথে পরবর্তী বাক্যের একটা সম্পর্ক থাকতে হবে। ধরুন আপনি এই বাক্যটা যা লিখেছেন তার ফলাফল আসতেছে বা তার পরবর্তী কিছু আসতেছে, অর্থাৎ একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের অর্থাৎ তথ্যের সম্পর্ক। সামারিতে এই বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন। ধরুন আপনি এখানে একটা বাক্য লিখেছেন, যে এর সাথে সম্পর্কিত এই পরবর্তী বাক্যের কি সম্পর্ক আছে, বা এই যে বাক্যটা লিখেছেন এর সাথে এর পরবর্তীতে কি ঘটতে পারে, বা এর ফলশ্রুতিতে কি ঘটতে পারে, বা এর বিপরীত কিছু কি ঘটতে পারে, এইগুলো প্যাসেজের ভিতর আছে কিনা, এই সম্পর্কটা মূলত বাক্যের ভিতর তৈরি করতে হবে। তো এখানে আমি একটি প্যাসেজের মতো করে লিখে রেখেছি, আর কি বোর্ডে যতটুকু লেখা সম্ভব এর উপর ভিত্তি করে আমি সামারি লিখে দেখাবো যে এই লজিক্যাল কানেকশনগুলো কিভাবে লিখতে হয়, তৈরি করতে হয়। এই বিষয়টা সবার মনে রাখতে হবে যে আমরা সামারি লেখার ক্ষেত্রে যে বাক্যটা লিখব তার পরবর্তী বাক্যের সাথে পূর্বের বাক্যের এবং পূর্বের বাক্যের সাথে পরবর্তী বাক্যের যেন একটা লজিক্যাল কানেকশন থাকে। আর যদি কোনো ক্রমে লজিক্যাল কানেকশন একটা বাক্যের পর দেখা যাচ্ছে, প্যাসেজে তো এমন হতে পারে যে আপনি যে প্যাসেজের সামারি করতেছেন সেখানে এমন হয়েছে যে মাঝে একটা বিষয় আলোচনা করে অন্য বিষয় থেকে আলোচনা করা হয়েছে পরবর্তীতে। তাহলে এ ধরনের যদি হয় তাহলে এই দুটো ভিন্ন ধর্মী বিষয়কে অ্যাড করার জন্য সেখানে আমরা হাওগার ব্যবহার করতে পারি। আচ্ছা, যাই হোক, তার পরবর্তীতে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে তা হচ্ছে যে সামারি লেখার ক্ষেত্রে কোনো প্রকার ধরাবাঁধা স্ট্রাকচার তৈরি করা যাবে না। যে অনেক সময় এরকম হতে পারে না যে ফ্রম রিডিং দ্য প্যাসেজ উই ক্যান নো দ্যাট, উই ফাইন্ড দ্যাট, যে প্যাসেজটা পড়ে আমরা পাই যে সামারিতে কোনো ক্রমে আপনারা কিন্তু এগুলো দিয়ে স্টার্ট করবেন না, অথবা সামারির ক্ষেত্রে কোনো প্রকার কনক্লুশন অর্থাৎ উপসংহার টানার চেষ্টা করবেন না, কারণ সামারি নিজেই হচ্ছে একটা উপসংহার। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন। এর পরবর্তী ধাপে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে সামারিতে কি কি বাদ দিতে হবে। ও আমি আরেকটা বিষয় সম্পর্কে কথা বলি, তা হচ্ছে সামারিতে কি সরাসরি কোনো লাইন নেওয়া যাবে কিনা। সামারিতে সরাসরি লাইন নেওয়া যাবে, তবে না নেওয়ার চেষ্টা করবেন। সরাসরি লাইন একটা বা দুটো নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না যদি ওটা সামারির সাথে মেলে, কিন্তু না নেওয়াই ভালো। তবে লাইনের অংশ নিতে হবে, গুরুত্বপূর্ণ যে অংশ, এবং যদি অগুরুত্বপূর্ণ কোনো অংশ থাকে এই অংশগুলো কেটে সেটে দিতে হবে। অর্থাৎ সামারি অর্থ কী? সামারি অর্থ হচ্ছে যে বড় একটা লাইন থাকবে, অর্থাৎ যে এই লাইনের ভিতর যে অর্থটা থাকবে এটাকে আপনাকে সরলভাবে এবং
মানে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিতে হবে সুন্দর করে এই বিষয়টা। এই জন্য বড় অর্থ এখানে মূলত আমাদের মনে রাখতে হবে যে প্যাসেজে অনেক কথা বলে কম বুঝাই, আর সামারির উদ্দেশ্য হচ্ছে কম বলে অনেক কিছু বোঝানো, অর্থাৎ কমের ভিতর পুরো প্যাসেজটাকে বুঝিয়ে দেওয়া। এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন। এবং আমরা পরবর্তী ধাপে আসি যে সামারিতে আমরা কি কি বাদ দিব। সামারিতে মূলত কোনো এক্সাম্পল নেওয়া যাবে না, কোটেশন নেওয়া যাবে না, তারপরে হচ্ছে সরাসরি বাক্যের কথা বললাম, তো সরাসরি বাক্য ইচ্ছা করলে নেওয়া যায়, তাতে কোনো সমস্যা হয় না। তারপর হচ্ছে আমরা কি নিতে পারবো না, এক্সাম্পল, কোটেশন, তারপর হচ্ছে প্রবাদ বাক্য, এগুলো নেওয়া যাবে না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে ডিরেক্ট স্পিচ, এটাও নেওয়া যাবে না, এই বিষয়গুলো নেওয়া যাবে না। এবং সামারি লেখার ক্ষেত্রে আরও যে বিষয়টা মনে রাখতে হবে তা হচ্ছে সামারিতে প্রচুর প্যারাফ্রেজ ব্যবহার করার চেষ্টা করতে হবে। অর্থাৎ দেখুন সামারিতে এমন অর্থাৎ প্যাসেজে এমন কিছু বাক্য থাকে, ও বাক্যগুলো মূলত সংক্ষিপ্তভাবে বুঝিয়েছে, ওই বাক্যের আর সংক্ষিপ্ত কিছু বোঝানো যায় না, তখন ওই বাক্যটাকে প্যারাফ্রেজ করতে হবে। অর্থাৎ বাক্যের সিনোনিম অ্যান্টোনিম পরিবর্তন, সেন্টেন্স স্ট্রাকচার পরিবর্তন, তারপর হচ্ছে মিনিং পরিবর্তন করা, আর যেভাবে করা যায় ভয়েস পরিবর্তন, এই বিষয়গুলো মনে রাখতে হবে। তো যাই হোক, আপনারা এই বিষয়গুলো মনে রেখে সামারি তৈরি করবেন। এবং যদি আর আর কোনো প্রশ্ন থাকে সামারির বিষয়ে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা গ্রুপে আমাকে নক দেবেন। তো দেখুন এখানে আমরা একটি বাক্য এবং একটি ছোট প্যাসেজ লিখে রেখেছি, আমরা এর সামারাইজ করে দেখাবো যে সামারিটা আমরা কিভাবে লিখতে পারি। দেখুন এখানে মূলত এখানে আমি একটা বাক্য লিখে রেখেছি এখান থেকে এই পর্যন্ত। তা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পটেনশিয়াল, অর্থাৎ আর্টিফিশিয়াল কৃত্রিম বুদ্ধিমত্তার আছে সম্ভাবনা আছে টু রেভলিউশনালাইজ অর্থ হচ্ছে বৈপ্লবিক পরিবর্তন আনা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বৈপ্লবিক পরিবর্তন আনার সম্ভাবনা আছে। দ্য ওয়ে, ওইখানে, উই লার্ন অ্যান্ড টিচ দ্য স্টুডেন্টস, অর্থাৎ যেভাবে আমরা শিখি এবং ছাত্রছাত্রীদেরকে শেখাই। অর্থাৎ এ বাক্যে বলছে যে আমরা যেভাবে শিখি এবং ছাত্রছাত্রীদেরকে শেখাই, এই ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বৈপ্লবিক পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। এই বাক্যটাকে যদি আমরা সামারাইজ করতে চাই, তাহলে দেখুন এটাই মূলত একটা সামারির মতো, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, সংক্ষিপ্তভাবে বুঝিয়ে বলতে হবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এভাবে যে artificial intelligence can, এখানে আমরা লিখেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান ব্রিং, আনতে পারে, এখানে বলা হয়েছে রেভলিউশনাইজ অর্থাৎ বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। তো এটাকে আমরা ম্যাসিভ চেঞ্জ দিতে পারি, ম্যাসিভ চেঞ্জ, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আনতে পারে ব্যাপক পরিবর্তন। তারপর কি বলা হয়েছে, দ্য ওয়ে, ওই ক্ষেত্রে, উই লার্ন অ্যান্ড টিচ দ্য স্টুডেন্টস, অর্থাৎ যেভাবে আমরা শিখি এবং ছাত্রছাত্রীদেরকে শেখাই, এই ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। তাহলে এখানে আমরা দেখুন এখানে বলেছে যে দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ দ্য স্টুডেন্টস, এইটুকুর ক্ষেত্রে আমরা বলতে পারি ইন এডুকেশন, অথবা এখানে ইন আওয়ার এডুকেশন সিস্টেম, ইন আওয়ার এডুকেশন সিস্টেম। অর্থাৎ এখানে আমরা লিখেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান ব্রিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আনতে পারে ম্যাসিভ চেঞ্জ, ব্যাপক পরিবর্তন, ইন আওয়ার এডুকেশন সিস্টেম, আমাদের শিক্ষা ব্যবস্থায়। আর এখানে বলেছিল কি যে যেখানে আমরা শিখি এবং ছাত্রীদেরকে শেখাই, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক পরিবর্তন অর্থাৎ বৈপ্লবিক পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। ওই কথাটাকে আমরা সংক্ষেপে কি বুঝিয়েছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান ব্রিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আনতে পারে ম্যাসিভ চেঞ্জ, ব্যাপক পরিবর্তন, ইন আওয়ার এডুকেশন সিস্টেম, আমাদের শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ এখানে মূল প্রতিপাদ্য বিষয়টাকে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। তো এটা ছিল মূলত একটি বাক্য। তো আমরা এখন একটা প্যাসেজকে সামারাইজ করে দেখব, যেটা সামারাইজ আমরা কিভাবে করতে পারি। তো সবসময় আপনাদের মনে রাখতে হবে যে প্যাসেজটা পড়ে ওর মূল থিমটা আগে নিজের ব্রেনের ভিতর তৈরি করতে হবে এবং মনে করতে হবে যে ওই থিমটাই আমি কারো সামনে বলতেছি।
তাহলে খুবই সুন্দর হবে। তো এখানে দেখুন কি বলতেছে, এই প্যাসেজটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এটা কিন্তু পরীক্ষায় এসেছিল কততমতে এটা আমার খেয়াল নেই, তবে এটা এই লিখিত পরীক্ষায় এসেছিল। এখানে বলছে যে মানি ক্যানট বাই হ্যাপিনেস, টাকা সুখ কিনতে পারে না। ইট ইজ নট দ্য অনলি থিং, এটা কেবলমাত্রই ওই জিনিস না, দ্যাট নেসেসারিলি ব্রিং আওয়ার হ্যাপিনেস, যা আমাদের সুখ আনতে পারে। তার মানে বলছে যে মানি কেবলমাত্র একটা জিনিস না যা আমাদের জন্য সুখ আনতে পারে। তারপর বলছে হ্যাপিনেস অ্যাবসলিউটলি আ সাইকোলজিক্যাল থিং, হ্যাপিনেস হচ্ছে একটা মনস্তাত্ত্বিক বিষয়। তারপর বলছে ইট ইজ দ্য নেম অফ আ ফিলিং, এটা হচ্ছে একটা অনুভূতির নাম। তারপর বলছে ইট মিনস, এটা বলতে বোঝায় দ্য কন্টেনমেন্ট অফ মাইন্ড, অর্থাৎ এটা বলতে বোঝায় হচ্ছে মনের সন্তুষ্টি। তো দেখুন এই প্যাসেজে মূলত সুখের কথা বলেছে এবং সুখ যে টাকা দিয়ে কেনা যায় না এই বিষয়টা বলেছে। তার মানে কিন্তু এখানে আমরা সহজেই কিন্তু এটার যদি আমরা সামারাইজ করি মনে মনে, তাহলে কিন্তু এরকম হয় যে টাকার সামর্থ্য নেই সুখ কেনার। কারণ কি? কারণ হচ্ছে সুখ একটা মনস্তাত্ত্বিক বিষয়, এইটুকু কিন্তু মূল বিষয়। তারপর কি বলছে যে ইট মিনস কন্টেনমেন্ট অফ, ইট মিনস দ্য কন্টেনমেন্ট অফ মাইন্ড, এটা হচ্ছে মনের সন্তুষ্টি। তারপর শেষের বাক্যে আমরা লিখতে পারি, প্রথমে আমরা কি লিখেছি, মানি হ্যাজ নো অ্যাবিলিটি টু ব্রিং বাই হ্যাপিনেস, অর্থাৎ টাকার সামর্থ্য নেই সুখ কেনার, বিকজ কারণ ইট ইজ আ সাইকোলজিক্যাল থিং, এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক বিষয়। তারপর আমরা কি বলতে পারি যে ইট ডিপেন্ডস অন দ্য কন্টেনমেন্ট অফ মাইন্ড, এটা হচ্ছে ইসের উপর নির্ভর করে, যে মনের সন্তুষ্টির উপর। জাস্ট এই প্যাসেজের সামারিটুকু কিন্তু এরকম হতে পারে যে টাকার সামর্থ্য নেই সুখ কেনার, কারণ কি? কারণ এটা হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়। এখানেও কিন্তু এই কথাটা বলেছে যে এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক বিষয়। তারপর বলছে ইট ইজ দ্য নেম অফ আ ফিলিং, এটা হচ্ছে একটা অনুভূতির বিষয়। ইট মিনস, এটা বলতে বোঝায় দ্য কন্টেনমেন্ট অফ মাইন্ড, এটা বলতে বোঝায় যে মনের সন্তুষ্টি। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখুন এখানে মূল বিষয়টা কিন্তু এইটা, এই প্যাসেজের মূল থিমটা হচ্ছে এইটা, যে মানি ক্যানট বাই হ্যাপিনেস। এই বাক্যটা ইচ্ছা করলে সরাসরি উঠাই দেওয়া যায়, কিন্তু এটাকে আমরা প্যারাফ্রেজ করে একটু ঘুরিয়ে দেব। এখানে আমরা লিখতে পারি মানি হ্যাজ নো টু বাই হ্যাপিনেস, যে টাকার সামর্থ্য নেই সুখ কেনার। তারপর দেখুন এখানে এই কয়টা বিষয়টাকে আমরা ছোট করার জন্য এখানে আমরা একটা বিকজ ব্যবহার করব, BCAUSE, বিকজ, কারণ। কারণ কি? হ্যাপিনেস ইজ, এখানে একটা ইজ হবে, হ্যাপিনেস অ্যাবসোলুটলি ইজ আ সাইকোলজিক্যাল থিং, অর্থাৎ হ্যাপিনেস হচ্ছে একটা মনস্তাত্ত্বিক বিষয়। তাহলে আমরা লিখতে পারি টাকার সামর্থ্য নেই সুখ কেনার, বিকজ, কারণ। কারণ কি? কারণ happiness is a psychological realization, অর্থাৎ কারণ হচ্ছে কি, কারণ সুখ হচ্ছে একটা সাইকোলজিক্যাল রিয়েলাইজেশন, অর্থাৎ মনস্তাত্ত্বিক একটা উপলব্ধি। তারপর কি বলছে? তারপর দেখুন এই অর্থে এই লাইনের সাথে, অর্থাৎ এই অংশের সাথে কিন্তু এই অংশের একটা মিল আছে। কারণ কি? টাকার সামর্থ্য নেই সুখ কেনার, কারণ বিকজ, কারণ কি? কারণ এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক উপলব্ধি, এর সাথে কিন্তু মিল আছে। তারপর আমরা এখানে সামারাইজ করার জন্য লিখতে পারি, দেখুন এখানে বলছে সাইকোলজিক্যাল থিং, আর এখানে বলছে যে ফিলিং, মানে দুটো কিন্তু একই কথা। তারপর বলছে ইট মিনস দ্য কন্টেনমেন্ট অফ মাইন্ড, এটা বলতে বোঝায় হচ্ছে আত্মতৃপ্তি, অর্থাৎ মনের সন্তুষ্টি। তাহলে আমরা লিখতে পারি যে ইট ডিপেন্ডস অন, এই যে এখানে ইট, এখানে এই যে মিনসের পরিবর্তে আমরা লিখতে পারি ডিপেন্ড, DEPEND, ডিপেন্ডস অন। দেখুন এটা নির্ভর করে, এটা বলতে কাকে বোঝাইছে? সুখকে। ইট ডিপেন্ডস অন, এটা নির্ভর করে কিসের উপর? অন দ্য কন্টেনমেন্ট, কন্টেনমেন্ট অফ মাইন্ড, অর্থাৎ এটা নির্ভর করে কিসের উপর? এটা নির্ভর করে হচ্ছে আত্মতৃপ্তির উপর।
তার মানে দেখুন এই লাইনের সাথে কিন্তু এই লাইনের একটা মিল আছে। এটা এটা যেহেতু একটা সাইকোলজিক্যাল থিং, উপলব্ধি, সেহেতু এটা ইট ডিপেন্ডস অন দ্য কন্টেনমেন্ট অফ মাইন্ড, এটা মনের আত্মতৃপ্তির উপর নির্ভর করে। তার মানে এই টোটালটুকুর সামারি কিন্তু আমরা এভাবে লিখেছি। তো যাই হোক, আমি আপনাদেরকে যে পরামর্শটা দিতে চাচ্ছি তা হচ্ছে আগে আমরা সামারিটা ভালো করে পড়বো এবং তার যে থিমটা এটা আগে আসলে মনে মনে তৈরি করে ফেলবো। তারপর হচ্ছে এই বিষয়টাকে যখন থিমটা আমাদের ব্রেনে আসবে বা মনে মনে তৈরি করব, তারপর আমরা লেখা শুরু করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এর পরবর্তীতেও আমি চেষ্টা করব এর উপর কিছু ক্লাস নেওয়ার, অর্থাৎ কিছু জটিল বা গুরুত্বপূর্ণ টপিক বোর্ডে লিখে সেগুলো সামারাইজ করা, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে আশা করি। তো আজ এ পর্যন্ত।